আমার বউ মরা 4 দিন হতে না হতেই আমি লজ্জার মাথা খেয়ে ড্যাং ড্যাং করতে করতে আর একটা বউ নিয়ে এলাম। আমি মনে মনে খুব করে চাইতাম ইতি মারা যাক, কারণ ইতিকে আমি একটুও পছন্দ নয়। মায়ের পছন্দের উপর না বলার ক্ষমতা আমার ছিল না, তাই না বলতেই পারিনি। মেয়েটি কালো হলেও দেখতে মায়াবী ছিল। মাথায় ছিল লম্বা চুল, হাসলে মনে হতো মুক্তা ঝরছে। তবে শিক্ষা দীক্ষা তেমন ছিল না। আমার বন্ধুদের বউরা কত মডার্ন, কত শিক্ষিত, আর সেখানে আমার বউ একটা গেয়ে ভূত। আমি যতবার নামাজ পড়তাম খোদাকে বলতাম, আল্লাহ এই মূর্খ মহিলার থেকে আমাকে মুক্তি দাও। খোদা বোধহয় আমার প্রার্থনা একটু বেশি মন দিয়ে শুনিয়েছিলেন। মুক্তির পথটা যে এভাবে খুলে যাবে তা আমি কল্পনাও করিনি। ইতি মারা যাওয়ার পর আমার মধ্যে শোকের লেশমাত্র ছিল না, বরং বুকের ওপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। লোকে আমার দিকে আরো চোখে তাকাচ্ছিল, কানাঘুষা করছিল, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। সমাজ বা লোকের কথা ভেবে নিজের জীবনটা তো আর নষ্ট করতে পারি না। ঈদের সাথে আমার বিয়ের দিনটা আজও মনে আছে। মা যখন বললেন, বাবা তোর জন্য একটা মেয়ে দেখেছি, লক্ষ্মী, সংসারী আর রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমি মায়ের সুখের দিকে তাকিয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো একজন শিক্ষিত আধুনিক কম বয়স্ক ছেলের জন্য মা নিশ্চয় মানবসই কাউকে খুঁজেছেন। কিন্তু ইতিকে প্রথম দেখার দিনই আমার সব স্বপ্ন ধুলে মিশে গিয়েছিল। শ্যামলা গায়ের রং, সাধারণ সুতির শাড়ি পরা একটা মেয়ের মাথা নিচু করে বসেছিল। তার মধ্যে আভিজাত্যর সিটু ফোটাও ছিল না, শুধু চোখ দুটো ছিল অসম্ভব মায়াবী, আর চুলগুলো ছিল কোমর ছাড়িয়ে যাওয়া মেঘের মতো কালো। আমার বন্ধুরা যখন তাদের স্ত্রীদের নিয়ে কফি শপে, রেস্তোরাঁয় বা আধুনিক পার্টিতে যেত, আমি তখন লজ্জায় ইতিকে নিয়ে বের হতে পারতাম না। একবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ওকে নিয়ে গিয়েছিলাম। আমার সব বন্ধুদের স্ত্রীরা দামি শাড়ি, সালোয়ার কামিজ আর হাল ফ্যাশনের পোশাকে সজ্জিত। তাদের মুখে অনর্গল ইংরেজি, কত ধরনের আলোচনা, আর আমার ইতি সে এক কোণে জড়সড় হয়ে বসেছিল। কেউ কিছু জিজ্ঞেস করলেও শুধু মাথা নাড়াছিল আর মৃদু হাসছিল। সেই হাসিটা সুন্দর ছিল, কিন্তু সেই পরিবেশে বড্ড বিমামান লাগছিল। আমার বন্ধু রাহুলের স্ত্রী একজন ডাক্তার। ইতির দিকে তাকিয়ে বাঁকা হেসে আমাকে জিজ্ঞেস করেছিল, কিরে অনি, তোর বউ কথা বলে নাকি? কোনো গ্রাম থেকে তুলে এনেছিস? সেই রাতে আমার লজ্জায় মাথা কাটা গিয়েছিল। বাড়ি ফেরার পথে আমি ইতির সাথে একটু কথাও বলিনি। ও হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল। গাড়িতে সারা পথ মাথা নিচু করে বসেছিল। বাড়ি ফিরে আমি যখন আর আগে গজ গজ করতে করতে নিজের ঘরে যাচ্ছিলাম, ও পেছন থেকে আস্তে করে ডেকেছিল, শুনছেন? আমি না তাকিয়েই বলেছিলাম, কি? আমার জন্য আপনার খুব অপমান হলো, তাই না? আমি আর কখনো আপনার বন্ধুদের সামনে যাব না। ওর গলাটা ধরে এসেছিল, কিন্তু আমার মনে কোনো দয়া হয়নি, বরং মনে হয়েছিল এই মেয়েটা আমার জীবনের সবচেয়ে বড় বোঝা। আমার স্ট্যাটাস, আমার সম্মান, সবকিছু এগিয়েও মেয়েটার জন্য নষ্ট হতে বসেছে। এরপর থেকে আমি ওকে সচেতন ভাবে এড়িয়ে চলতাম। এক ছাদের নিচে থেকেও আমরা যেন দুজন দুই ভবনে বাসিন্দা ছিলাম।
আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত থাকতাম, আর ও আর ছোট জগৎ, রান্নাঘর, বারান্দা, গাছ আর মায়ের সেবা এসব নিয়ে পড়ে থাকতো। মা অবশ্য ইতিকে খুব ভালোবাসতেন, বলতেন এমন লক্ষ্মী বউ ভাগ্য করে পেতে হয়। আমি মনে মনে হাসতাম, ভাবতাম মা আর কি বা বুঝবেন, ওনার কাছে তো ভালো রান্না করা আর সংসারের কাজ করাই বড় গুণ। আমি নামাজে দাঁড়ালে আল্লাহর কাছে একটাই দোয়া করতাম, মুক্তি, এই দম বন্ধ করা স্পর্শ থেকে, এই লোক দেখানো দাম্পত্য থেকে মুক্তি। আমি জানতাম না মুক্তিটা ঠিক কিভাবে আসবে। টিপুস দেওয়ার কথা ভাবিনি, কারণ তাতে মায়ের মনে কষ্ট দেওয়া হতো আর সমাজেও একটা বাজে প্রভাব পড়তো। তাই আমি অপেক্ষা করতাম কোনো এক অলৌকিক ঘটনার জন্য। সেই অলৌকিক ঘটনাটা ঘটলো মাঝখানের আগে। হঠাৎ করেই ইতির জ্বর এলো। সাধারণ জ্বর ভেবে প্রথমে তেমন গুরুত্ব দেয়নি। গ্রামের ডাক্তার এসে কিছু ওষুধপত্র দিয়ে গেলেন, কিন্তু জ্বর কমলো না, বরং বাড়তে থাকলো। ওর শ্বাসকষ্ট শুরু হলো। হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ। খুব সহজেই যেন সবকিছু ঘটে গেল। আমার প্রার্থনার ফল পেয়ে আমি ভেতরে ভেতরে উল্লাসিত হয়ে উঠেছিলাম, যদিও বাইরে থেকে কান্না অভিনয় করতে কোনো ত্রুটি রাখিনি। আত্মীয় স্বজনরা এলো গেল, মায়ের কান্নায় বাড়ির বাতাস ভারী হয়ে থাকলো। কিন্তু আমার মন ছিল ফুরফুরে। আমি মনে মনে আমার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছিলাম। এবার আমি এমন একজনকে বিয়ে করব যে আমার যোগ্য হবে, শিক্ষিত, স্মার্ট, আধুনিকা, যাকে নিয়ে আমি গর্বের সাথে আমার বন্ধুদের সামনে দাঁড়াতে পারবো। ইতির কুলখানির আয়োজন শেষ হতে না হতেই আমি মাকে বললাম, মা, যা হওয়ার তা তো হয়েই গেছে, জীবন তো আর থেমে থাকে না, আমি আবার বিয়ে করতে চাই। মা কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লেন। ছলছল চোখে বললেন, বাবা, কি বলছিস এসব? মেয়েটার কবরে মাটিও শুকায়নি। আমি ঠান্ডা গলায় বললাম, মাটি শুকানোর সাথে জীবনে কি সম্পর্ক? আমি একা থাকতে পারবো না, আমার একজন সঙ্গীর প্রয়োজন। আমার জেদের কাছে মা হার মানলেন, হয়তো বুঝতে পেরেছিলেন আমাকে আটকানো যাবে না। ঘটকের মাধ্যমে দ্রুত সম্বোধন আসতে শুরু করলো। আমি এবার নিজেই মেয়ে দেখতে গেলাম। তানিয়া শহরের নাম করা কলেজের ইংরেজি লেকচার, ফর্সা, সুন্দরী, স্মার্ট, কথা বললে মনে হয় যেন কত কিছু জানে। প্রথম দেখাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। তানিয়ার পরিবারও আমার মতো একজন সচ্ছল পাত্র পেয়ে খুশি হলো। সবকিছু যেন স্বপ্নের মতো দ্রুত গতিতে এগিয়ে গেল। ইতির মৃত্যুর ঠিক 4 দিনের মাথায় আমি তানিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজনদের অবাক চাহিনীকে উপেক্ষা করে আমি বিজয়ীর মতো হাসছিলাম। আজ আমার পাশে আমার স্বপ্নের রাজকন্যা, আমার যোগ্য একজন স্ত্রী। রাতে তানিয়াকে নিয়ে নিজের ঘরে ঢুকলাম। এই ঘরটা ইতির ছোঁয়া ভরা ছিল। ওর হাতের সেলাই করা বিছানার চাদর, ওর গুছিয়ে রাখা বইপত্র, আমি কাজের লোককে দিয়ে সব সরিয়ে ফেলেছিলাম। নতুন দামি চাদর বিছিয়েছি, ঘরে এয়ার ফ্রেশনার দিয়েছি। আমি চেয়েছিলাম ইতির সব স্মৃতি মুছে ফেলতে। তানিয়া ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে
নাক কুচকে বলল, ঘরটা সুন্দর, কিন্তু কিসের যেন একটা গন্ধ আসছে, কেমন যেন সেকেলের, গ্রাম্য একটা গন্ধ। আমি অবাক হলাম। দামি এয়ার ফ্রেশনারের গন্ধেও তো ঘর ম ম করার মতো। আমি নিজেও ভালো করে শ্বাস নিলাম। হ্যাঁ, একটা পরিচিত গন্ধ নাকে এসে লাগলো। এটা কোনো ফুলের গন্ধ নয়, কোনো পারফিউমের গন্ধও নয়। এটা ছিল ইতির ব্যবহার করা সস্তা জেসমিন তেলের গন্ধ, আর তার সাথে মেশানো ছিল ওর শরীরে সেই নিজস্ব মায়াবী ঘ্রাণ, যে গল্পটা আমার কাছে গিয়েও মনে হতো। সেই গন্ধটাই যেন ঘরের প্রতিটি কোণায় মিশে আছে। তানিয়ার কথায় আমার বুকের ভেতরটা হঠাৎ করেই কেমন যেন ফাঁকা হয়ে গেল। আমি হাসার চেষ্টা করেও বললাম, কই কিছু না তো। কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা রয়ে গেছে। ইতি নামের গেও ভূতটা হয়তো মরে গেছে, কিন্তু তার অস্তিত্বের ছাপ এত সহজেই মুছে ফেলা নয়। দেয়ালে, বিছানায়, বাতাসে, সর্বত্র সে যেন অদৃশ্যভাবে বিরাজ করছে। আমার নতুন জীবনের শুরুতেই এই অনাকাঙ্ক্ষিত উপলব্ধিটা আমাকে অস্থিতে ফেলে দিল। আমি কি সত্যিই মুক্তি পেয়েছি, নাকি এক নতুন কারাগারে প্রবেশ করলাম? উত্তরটা আমার জানা ছিল না। ইতিয়া, শিশির ভদ্র, পর্ব 1। চলবে।